পত্রিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সকল মানুষকে নেমে আসার আহ্বান জানানোর অর্থই হইল জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে ছাত্রদের পাশে থাকার জন্য নির্দেশ দেওয়া। এটা বোধহয় আর কেউ বুঝতে না পারলেও শেখ হাসিনা বুঝেছে। ওই দিনই আরেকটি বক্তব্য দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম সাহেব। তিনি বলেছেন যে এটা ছাত্রদের আন্দোলন, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই দুটো বক্তব্য এখন একত্রে প্রচারিত হচ্ছে, আমরা মিডিয়ার মাধ্যমে এটা জাতির সামনে তুলে ধরছি। তাহলে বুঝতে হবে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে কার্যত ভূমিকায় বিএনপি ওতপ্রোতভাবে জড়িত ছিল। তাদের মধ্যে সন্দেহ ছিল এই আন্দোলনে শেষ পর্যন্ত আরও কিছু ছাত্রের মৃত্যু হবে আর আন্দোলনটা থেমে যাবে, এটা ছিল তাদের চিন্তা। কিন্তু আমরা সমস্ত খোঁজখবর নিয়ে বুঝতে পেরেছিলাম এই আন্দোলন অবশ্যই সফল হতে হবে, তা না হলে শেখ হাসিনাকে আর কোনোদিন নামানো যাবে না। আর এর সাথে যুক্ত হয়েছিল আন্তর্জাতিক শক্তি, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আমেরিকা, চায়নাও যুক্ত হয়েছিল, এবং সর্বশেষে আমেরিকার কারণে ভারত শেখ হাসিনার সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল, যার ফলে শেখ হাসিনার পতনটা হয়েছে। এখন হোয়াট উইল বি দ্য নেক্সট, এরপরে কি? সোজা কথা একটা নির্বাচন হবে, নির্বাচিত সরকার হাতে ক্ষমতা যাবে, এটাই স্বাভাবিক। নির্বাচনটা কি প্রক্রিয়া? সোজা কথা নির্বাচন নিরপেক্ষ হবে, এটা থিওরিটিক্যাল কথা, কিন্তু প্র্যাকটিক্যালি কি সেটা আছে? বাংলাদেশের যে কয়জন নির্বাচন কমিশন সবাই বিএনপির লোক। আমরা এতদিন মুখ খুলি নাই, আস্তে আস্তে এখন আমরা খোলা শুরু করেছি। জামাতের নিবন্ধন মামলায় রায় হওয়ার পর প্রতীক নিয়ে যেদিন আমরা পরদিন সাক্ষাৎ করতে গেলাম, সেদিনই ওনাদের সাথে আমাদের প্রথম আনুষ্ঠানিক বিতর্ক শুরু হয়েছে। ওনারা বলেছিলেন যে সুপ্রিম কোর্টের একটি অবজারভেশন আছে, এই অবজারভেশনের ভিত্তিতে দাঁড়িপাল্লা প্রতীক দেওয়া যাবে। যিনি বলছিলেন তিনি একজন জজ। আমি ওনাকে বললাম যে আপনি 17 বছর জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কোনটি আর বিচারপতিদের ভোজানুষ্ঠান কোনটি আর কোনটির আইনি মর্যাদা কি, নিশ্চয়ই আপনি এটা বুঝেন। এটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত না, হাইকোর্টের সিদ্ধান্ত না, এটা হলো বিচারপতিদের ভোজানুষ্ঠানের একটি আলোচনার মধ্যে অনানুষ্ঠানিক আলোচনার রেজলিউশন। এটার কোনো জুডিশিয়াল ভ্যালু আছে কিনা? উনি বলেন যে তা নাই। বললাম যে তাহলে কোনো কথাই নেই, কারণ সুপ্রিম কোর্ট তার রায়ের মধ্যে বলে দিয়েছে 2013 সালের আগে জামাত যে পজিশনে ছিল সেই পজিশনে জামাতকে ফেরত দিতে হবে। 2013 সালে জামাতের প্রতীক ছিল দাঁড়িপাল্লা আর রেজিস্ট্রেশন ছিল, এই অবস্থায় জামাত ফেরত যাবে। এর বাইরে যদি করেন তখনও তাদের কথা শেষ হয় নাই, কারণ তারা বিএনপির লোক। বিএনপি শেষ পর্যন্ত চেষ্টা করেছে দাঁড়িপাল্লা প্রতীকটা যেন না হয়, কারণ এই প্রতীকটার একটা ভ্যালু আছে, এই প্রতীকটার প্রতি মানুষের একটা আকর্ষণ আছে। আর জামাত রেজিস্ট্রেশন পেল, প্রতীক পেল না, এটা জামাতের একটা নৈতিক পরাজয়। আমরাও সিরিয়াস ছিলাম যে হই হাঙ্গাম না করে কিভাবে আদায় করে নেওয়া যায়। সর্বশেষ আমরা একটি বাক্য বলে বের হয়ে আসলাম, 2 দিনের মধ্যে ফয়সালা না হলে জামাত ইসলামীর সাথে 3.5 কোটি লোক আছে, 1 কোটি লোক প্রতীকের জন্য নির্বাচন কমিশন করা হবে। পরিস্থিতি কি হবে সেটা দেখার দায়িত্ব আমাদের। আমার রেজিস্ট্রেশন থাকবে না, প্রতীক থাকবে না, আপনি ইলেকশন করবেন, আর সেই ইলেকশন আমাকে করতে হবে। 1 কোটি লোক এখানে আসবে। এরপরে বের হয়ে আসার সময় কিন্তু ওনারা বলছেন আমরা পজিটিভ চিন্তা করতেছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বুঝতে হবে স্বয়ং নির্বাচন কমিশনের মধ্যে যদি এই কনফিউজিং মেন্টালিটি থাকে, ওনারা বলছেন যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আকাশের দিকে হাত দিয়ে বলছে এক আল্লাহ ছাড়া। আমি বললাম যে এটি আপনার দুর্বলতা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কোনোদিন বলবে না যে আমি উনি ছাড়া আর কাউকে ভয় করি।
এটা তার অন্তরেই আছে, প্রকাশ করা দরকার। তার মানে আপনার মধ্যে কিছু দুর্বলতা আছে। আমরা চিন্তা করলাম বেশি কথা বললে আবার হার্ট ফেল করতে পারে, তার প্রেশার বেশি। চলে আসছি। সুতরাং নির্বাচন নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আমিরে জামাত রংপুরের জনসভায় স্পষ্ট বলেছেন দুটো জিনিস: প্রশাসনিক কূপ, আরেকটা হলো নির্বাচনের পরিবেশ। এর চাইতে বেশি স্পষ্ট ভাষায় বলার সুযোগ নেই। যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আন্তর্জাতিক বিশ্বে 6টি রিসার্চ উইং বহির্বিশ্ব, বাংলাদেশের প্রথম আলোর নেতৃত্বে একটা রিসার্চ উইং, এই 6টা-7টা রিসার্চ উইংয়ের মূল বক্তব্যটা হচ্ছে জামাত ইসলামী 36 থেকে 40% ভোট পাবে। বিআরও পদ্ধতি হলে জামাতের প্রাপ্ত ভোটের পরিমাণ হবে সবথেকে বেশি। আর আসলের দিক হলে এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে 36 থেকে 38% ভোট জামাত যদি পায় তাহলে জামাত আগামী নির্বাচনে সরকার গঠন করবে। এটা হলো তাদের অপিনিয়ন। এই অপিনিয়ন আসার পর বিএনপির ডিসেম্বরে অনড় থাকার মূল কারণ ছিল এইটা, যে তারা ডিসেম্বর পার হইতে দিবে না। কারণ দিন যত যাবে, ইতিমধ্যে তো 150 লোক মারা গেছে, তাদের 4000 লোক বহিষ্কার করেছে দল থেকে, দলীয় ডিসিপ্লিন ইমেজ রক্ষা করার জন্য। আর প্রত্যেক মাসে, আজকেও তো বহু জায়গায় বহু ঘটনা ঘটেছে, গতকালকেও ঘটেছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বিএনপির লোকেরাই, যারা একটু দেশপ্রেমিক, তারা আর বিএনপি করবে না। এই কারণে তারা তাড়াতাড়ি ইলেকশন চায়, ক্ষমতায় যেতে চায়। আমাদের এলাকার একজন মন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী, উনি আমাকে দাওয়াত দিলেন, আমি গিয়েছিলাম। উনি বললেন যে জামাত এবং বিএনপি যদি এক না থাকে খবর আছে। আমি বললাম যে আমরা তো একই থাকতে চেয়েছি, আপনারাই তো প্রথম মোনাফেক বললেন, 71 সালের ব্লেম দিলেন, এই কাজটা আপনারা কেন করলেন? উনি আমাদেরকে উল্টা বোঝায় যে না, জামাতে ইসলামের পক্ষ থেকে প্রথম বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে। আমি বললাম যে সব রেকর্ড আমার কাছে আছে, আমি প্রচার সেক্রেটারি, জামাত একটা কথা আগে বলেনি। আপনার মনে থাকা উচিত যে মির্জা ফখরুল ইসলাম সাহেব সর্বপ্রথম শুরু করেছেন তার নিজের বাড়িতে প্রেস কনফারেন্সের মাধ্যমে। আমরা অপারগ হয়ে তার জবাব দিয়েছি, আর সব কাজ আপনারা করছেন। ওনারা আমাকে জিজ্ঞেস করেন যে কয়টা সিট পাবেন, আমি বলি যে আপনি বলেন আমরা কয়টা পাবো। আমি বললে তো এটা বলবেন জামাতের লোক বাড়াইয়া কর, আপনি বলেন। তো উনি বললেন যে 40-50টা পাবে। আমি বললাম যে কিসের ভিত্তিতে 40 থেকে 50টা পাবে? তখন উনি হিসাব দেন যে আপনার হিসাবেই তো আরো বাইরে যেতেছে। অবশেষে আমি বললাম আপনি লেখা রাখেন, বিএনপি যত সিট পাবে জামাত ইসলামী তার চেয়ে 1.5 গুণ বেশি সিট পাবে ইনশাআল্লাহ। এই জন্য বলছি যে বিএনপির প্রাপ্ত ভোট 91, 2001, এই দুটোর ভিত্তিতে আমাদের কাছে যে অ্যাসেসমেন্ট, এটা আমরা ক্লিয়ার বলতে পারি। সমস্যা যে কারণে আমি এত কথা বলতেছি, আমি পরে বলব। 91-এ জামাত 12% ভোট পেয়েছে, বিএনপি 30% পেয়েছে, আর আওয়ামী লীগ 30% পেয়েছে। 2001-এ জামাত আর বিএনপি একসাথে ইলেকশন করেছে, বিএনপি 40%, আওয়ামী লীগ 40%। তাহলে জামাত তো 91-এ 12% পাইল। এই 12% গেল। এই 12% বাদ দিলে 40 থেকে বিএনপির ভোটের পরিমাণ দাঁড়ায় 28%। তার মানে আওয়ামী লীগের ভোট ছিল বেশি, যার জন্য আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল জামাত এবং বিএনপিকে এক হইতে দেওয়া যাবে না। এই কারণেই আমাদের নেতাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে, আমরা ঐক্য ছাড়িনি। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে বিএনপির এবং জামাতের যে ভোট, বিএনপির তো ভোট কমেছে, এটা 2001 সাল তার প্রমাণ। এরপরে আরো কমেছে, 34 বছরে জামাতের ভোট বেড়েছে। সুতরাং এই প্রেক্ষিতে জামাত ইসলামীর যে রেজাল্ট হবে সেটা কল্পনা করা যাবে না, নীরব একটা বিপ্লব হবে। এই বিপ্লবকে সামনে রেখে আমাদেরকে বুঝতে হবে যারা মাঠের কর্মী, ওনারা যদি 2001 সালের আগে থাকেন
91-এর আগে থেকে, তাহলে তো ভুল হবে। আমাদের মধ্যে একটা ধারণা যে আমরা আগাবো, খুব বেশি বোধ আগাইতে পারবো, এই ধারণা বাদ দিতে হবে। আমাদের একটি ধারণা, আমরা নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। আবার ক্লাসিফিকেশন আপনারা করবেন, জামালপুরে এই কয়টা সিট, এইটা ভালো ওইটা ভালো, এত অ্যানালাইসিসের দরকার নেই, এটা পাবলিক এটা করবেই। চায়ের দোকানে বসে এটা ছাড়া আর কোনো আলাপই নেই। কিন্তু আমাদের বক্তব্য হবে সব জায়গায় আমরা পাশ করব, ইসলামপুরে আমরা সর্বোচ্চ ভোট পেয়ে এবং সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। এই স্টাইলে আমাদের যেতে হবে, এটার আমার 1 নম্বর কথা। 2 নম্বর হলো, আপনারা যিনি যেখানে আছেন কোনো কেন্দ্রের সাথে আপনারা অ্যাটাচড, সেই কেন্দ্র আপনার নিয়ন্ত্রণে নিতে হবে, এটা হলো প্ল্যান। এই প্ল্যান নিয়ে আপনাদের কাজ করতে হবে, কাজ করেন। 2 নম্বর হবে, এলাকা কেন্দ্রিক কেন্দ্র ভিত্তিক কিছু ফেরোসাজ লোক আছে, তাদেরকে আমাদের আওতা আনতে হবে। 2য় কাজ শেষ। 3য় কাজ হবে, নির্বাচনের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এবার কোনো সন্দেহ নেই, এই আশা নিয়ে আপনারা অর্থ ব্যয় করবেন। একটা আসন যদি আল্লাহ তাআলা দেন, আমাদের ভাইয়েরা, জনশক্তি এবং ইসলামপন্থী লোকদের আল্লাহর মেহেরবানিতে তাদের কাজ, তাদের কর্মসংস্থান, তাদের কর্মকাণ্ড কোনো কিছুর অভাব হবে না, সব কিছু আল্লাহ তাআলা পুষাই দেবেন। এটা মনে রেখে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। প্রত্যেকটি কেন্দ্রে যে খরচ, এক একজনকে ভাগ করে নিতে হবে। এই কেন্দ্রের ভোটের দিন, আগের দিন, তার আগের দিন, আর এখন থেকে সেই কেন্দ্র ভিত্তিক তৎপরতা চালানোর জন্য চা খাওয়া, আড্ডা দেওয়া, নাস্তা খাওয়া, মাঝে মাঝে খাবার দাবার আয়োজন সব করতে থাকতে হবে, তা নাহলে কিন্তু আপনি ভোটে সুবিধা করতে পারবেন না। আমার বিশ্বাস, যে পরিমাণ লোক আপনারা এখানে আছেন, সিরিয়াসলি কাজ করলে আমরা ইনশাআল্লাহ ইসলামপুরে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার সর্বশেষ কথা, যে অর্থনৈতিকভাবে কিন্তু অনেকেই ভাবেন সময় তো আছে, কিভাবে সময় যাবে আপনি টেরি পাবেন। এখন থেকে শুরু করতে হবে ফান্ড তৈরি করা। প্রত্যেক মাসেই নির্দিষ্ট টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, 1 টাকা খরচ হবে। নির্বাচনের শিডিউল হওয়ার পর টাকার তোলার জন্য আর সময় পাওয়া যাবে না। এই সব কিছুকে সামনে রেখে আমি অনুরোধ করব, নির্বাচনী যুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়বেন, চেষ্টা করবেন। এবং আল্লাহ তাআলা বলছেন, তোমাদের চেষ্টার চূড়ান্ত পর্যায়ে যখন শেষ, আমি তো বসে আছি তোমাদেরকে সাহায্য করার জন্য। তোমাদের যেখানে শেষ, আমার সেখানে শুরু। আসুন আমরা এগিয়ে যাই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।